স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। গত ৮ ডিসেম্বর হাইকোর্টে জামিন চেয়েছিলেন এই অভিনেত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। সে মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রিমান্ড শেষে শমী কায়সারকে গত ৯ নভেম্বর কারাগারে পাঠায় আদালত। হাইকোর্টে আছেন সহকর্মী আজিজুল ইসলাম, তার কাছে জানবো হাইকোর্টের আজকের কার্যক্রম সম্পর্কে। আজিজুল, জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি কি শুরু হয়েছে কিনা, আর এ বিষয়ে আপিল বিভাগ কিছু জানিয়েছে কিনা? একই সঙ্গে একটা বিষয় জানতে চাই, হাইকোর্টে আজ আলোচিত কোনো রিট বা মামলার শুনানি হয়েছে কিনা? ধন্যবাদ আনোয়ার। আপনি অনেকগুলো বিষয়ই আজকে আদালতে আসলে শুনানির জন্য রয়েছে। এর মধ্যে আপনি যেটি জানতে চেয়েছিলেন যে জাতীয় স্লোগান হিসেবে যে জয় বাংলা, সেই জয় বাংলার ওইটা কিন্তু আপিলটা শুনানি শুরু হয়েছে কিছুক্ষণ আগে, এবং আমরা যতদূর জেনেছি যে এটি প্রধান বিচারপতির নেতৃত্বে কিন্তু গঠিত যে বেঞ্চ, সেই বেঞ্চে এটি শুনানি শুরু হয়েছে এবং এটি আমার মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যেতে পারে। আমি এই যে বিষয়ে আবেদনটি রয়েছে আপিল বিভাগে, সেটি হলো হাইকোর্ট। আপনি জানেন যে এটি এই হাইকোর্টের রায়েই কিন্তু জাতীয় যে স্লোগান জয় বাংলা সেটি চালু হয়েছিল এবং সেটির বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকেই আবেদন করা হয়েছিল এবং সেটি স্থগিতের জন্য আবেদন করা হয়েছে। তো হয়তো আজকে এরকম একটি কোনো সিদ্ধান্ত আমরা পেতে পারি। আর এর বাইরে আপনি যেটি জানতে চেয়েছিলেন যে যেমনটি বলছিলেন যে জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার, তিনি কিন্তু তার কিন্তু যে মামলাটি ছিল হত্যা চেষ্টা মামলা, সেই মামলায়ও তিনি জামিন পেয়েছে। তিনি গত নভেম্বর থেকে কিন্তু গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তো আজকে জামিনের ফলে হয়তো এই জামিন যদি এর বিরুদ্ধে যদি আপিল বিভাগে না যাওয়া হয়, সেক্ষেত্রে হয়তো তিনি মুক্তি পেয়ে যেতে পারেন। আর এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ মামলাও কিন্তু আজকে আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। জামাতের যে নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টি রয়েছে, সেটি আপনাকে যদি জানাতে চাই যে ২০১৩ সালে কিন্তু একটি রিটের আলোকে হাইকোর্ট রায় দিয়ে জামাতের যে নিবন্ধন সেটিকে অবৈধ ঘোষণা করেছিল এবং এই যে রায়টি পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিলের রায়টিও কিন্তু বহাল রাখা হয়েছিল হাইকোর্টের রায়। ফলে পরবর্তীতে ২০১৮ সালে সরকার একটি গেজেটের মাধ্যমে কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করে দেয়। তো সেটি এখন যেহেতু পট পরিবর্তন হয়েছে, সেই কারণে জামাতের পক্ষ থেকে আমরা দেখেছি যে আপিলটি পুনরুজ্জীবিত করার জন্য প্রথমে আপিল বিভাগে আবেদন করা হয়েছিল এবং সেই অনুমতি পাওয়ার পরে পরবর্তীতে তারা আপিলের শুনানির জন্য প্রস্তুতি নেয় এবং সেই মামলাটি কিন্তু আজকে তালিকায় রয়েছে এবং সেটি হয়তো শুনানি হয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে। আর আরেকটি বিষয় ছিল যে ৫৭ জন যে বিচারক রয়েছেন তাদের বিরুদ্ধে যে দুর্নীতি এবং এই সমস্ত অভিযোগ ছিল দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে, এটি কিন্তু সেটি তদন্ত না হওয়ায় একজন আইনজীবী হাইকোর্টে একটি রিট দায়ের করে সেই বিষয়গুলো তদন্তের জন্য আবেদন জানিয়েছিলেন। সেই রিটটি কিন্তু আজকে খারিজ হয়ে গিয়েছে। এটি আসলে আমরা যতদূর জেনেছি যে এটি যদিও জনস্বার্থে করা হয়েছিল এই মামলাটি, কিন্তু এটি জনস্বার্থ সংশ্লিষ্ট এটা নয়, এটি ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তি স্বার্থ বিষয় বলেই আদালত এটি খারিজ করে দিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম। এবার পরের প্রসঙ্গ। ঘন কুয়াশায় প্রায় ৩.৫ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৯:৩০টার দিকে এই রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়। ঘাট কর্তৃপক্ষ জানায়, দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের পদ্মা নদীতে ভোর ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে ফেরি চলাচল, চ্যানেলের বিকল বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে মোট ১২টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করে। কুয়াশার ঘনত্ব কমে আসলে সকাল ৯:৩০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সহ সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে ভারত। পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আর পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট বাংলাদেশ, সেই বার্তা দেওয়া হয়েছে ভারতকে। সোমবার একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে সচিব পর্যায়ের দীর্ঘ বৈঠক, যাতে প্রাধান্য পায় দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তাঁর দফতরে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব। এ বিষয়ে গণমাধ্যমকে ভারতের পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে আগ্রহী ভারত। দিল্লির আশা দুই নিকট প্রতিবেশী সম্পর্ক এগিয়ে যাবে গঠনমূলকভাবে। I emphasized that India desires a positive, constructive. বাংলাদেশ ভারত সম্পর্ক উভয় দেশের মানুষ কেন্দ্রিক। ভারতের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করা। আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি। সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে বিষয়টি তারা দেখবে। As its central motivational force. বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়েও কথা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারত অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন, সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না, এবং তারা যে কথাটা বলেছেন যে her presence does not have any bearing on our relations. তিনি বলেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর খবরের বিষয়ে দেশটির হস্তক্ষেপ প্রত্যাশা করেছে বাংলাদেশ। ট্রাস্টের একটা ঘাটতি আছে, এটা আমি যদি সমস্যাটাকে স্বীকার না করি তাহলে সমাধানের দিকে যেতে পারবো না। আজকের যে বৈঠক, সেই বৈঠক হচ্ছে সেই ঘাটতিটা মেটানোর পথে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ। পররাষ্ট্র সচিব জানান, সীমান্ত হত্যা বন্ধে আবারও ভারতকে তাগিদ দিয়েছে সরকার। সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আসতে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মাঝে মেঘ এসেছে, দুই পক্ষই তাই দুই করতে আগ্রহী বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাতের পর তিনি একথা জানান। এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর 19 কূটনীতিক প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এরপর যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষে দেওয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে, এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে, তারাও বলেছেন দূর করতে হবে। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা দিতে চায় ভারত বলেও জানান তিনি। নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে, আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এই বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর 19 কূটনীতিকদের বৈঠক সম্পর্কে উপদেষ্টা বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করে। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ইইউ থেকে বাণিজ্য সুবিধা প্রাপ্তির ব্যাপারে কথা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার 2.5 শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সোমবার রাজধানী দামেস্ক সহ বেশ কয়েকটি শহরের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় হামলা এটি। তেল আবিবের দাবি, তাদের নিরাপত্তার জন্যই এই হামলা চালানো হয়েছে। এদিকে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কাছে ভূমি দখল করেছে ইসরায়েল, এমন অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে। এ ঘটনার নিন্দা জানিয়েছে কাতার, ইরাক ও সৌদি আরব। এবার খেলার খবর। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল দেশে ফিরেছে। দুবাই থেকে গত রাত 11টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় যুবা টাইগাররা। বিমানবন্দরে তাদের বরণ করে নেয় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন, বোর্ড পরিচালক আকরাম খান, নাজমুল আবিদিন ফাহিম, ইফতেখার মিঠু ও ফাহিম সিনহা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর আগেই চ্যাম্পিয়ন দলকে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে ভারতকে 59 রানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয় করে আজিজুল হাকিম তামিমের দল। চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও অ্যাস্টন ভিলা। আতালান্তার মাঠে আতিথ্য নেবে রিয়াল, জিরোনার প্রতিপক্ষ লিভারপুল, শাখতারের বিপক্ষে লড়বে বায়ার্ন আর লাইপজিগের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। সবগুলো ম্যাচই শুরু হবে রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগে এবারের মতো বাজে সময় হয়তো কখনো পার করেনি রিয়াল। 5 ম্যাচের 3টিতেই হেরে টেবিলের 24 নম্বরে আছে আনচেলত্তির শিষ্যরা। সবশেষ হার লিভারপুলের বিপক্ষে, যাদের সঙ্গে বিগত 15 বছরে কোনো পরাজয় ছিল না লস ব্লাঙ্কোদের। গ্রুপ পর্বে আর 3 ম্যাচ বাকি, যার প্রথমটি আতালান্তার সাথে। 2020-21 মৌসুমের শেষ 16তে তাদের হারিয়েছিল রিয়াল। এবার দলটির জন্য সেরা 8-এর টিকিট কাটা শুধু কঠিনই নয়, অসম্ভবের কাতারে। সেরা 24-এ জায়গা করে নিতে পারলে প্লে অফ খেলে শেষ 16-এ ওঠার সুযোগ রয়েছে লস ব্লাঙ্কোদের। চোটের কারণে নেই ভিনিসিয়াস, রদ্রিগো, কামাভিঙ্গা, কারবাল সহ কয়েকজন। তাই হয়তো এমবাপ্পেকে অগ্রভাগে রেখেই পরিকল্পনা সাজাবেন কোচ। তবে রিয়ালে এখন পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি এ ফরাসি তারকা। এদিকে সালাহ দিয়াজদের পায়ের ঘূর্ণিতে উড়ন্ত গতিতে চলছে লিভারপুলের জয়রথ। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 5 ম্যাচের সবগুলোতে জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্নি স্লটের শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 17 ম্যাচ অপরাজিত অলরেডদের এবার প্রতিপক্ষ জিরোনা, যাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে আগে কখনোই মুখোমুখি হয়নি সালাহ নুনেজরা। 5 ম্যাচে 3 জয় আর 2 হার নিয়ে 13 নম্বরে আছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরলেও সবশেষ জার্মান কাপের শেষ 16 লড়াইয়ে লেভারকুসেনের কাছে হেরেছে তারা। এবার শাখতার দোনেৎসের বিপক্ষে লড়াই। 2014-15 মৌসুমের শেষ 16 লড়াইয়ের প্রথম লেগে যাদের বিপক্ষে গোল শূন্য ড্র করলেও দ্বিতীয় লেগে 7-0 ব্যবধানে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি আছে বায়ার্নের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। 17 বছর পর প্রথমবার পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফ্রোর বর্ষসেরার একাদশে নেই লিওনেল মেসির নাম। গতরাতে প্রকাশিত এ তালিকায় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দেরই দাপট দেখা গেছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালের 6 জন আর টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা ম্যান সিটির 4 জন খেলোয়াড় রয়েছে। এদের বাইরে আছেন কেবল লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক। একাদশে থাকাদের নাম নিয়ে কোনো বিস্ময় না থাকলেও টানা 17 বছর পর মেসির নাম না থাকায় কিছুটা হতাশ তার সমর্থকরা। অবশ্য গেল সপ্তাহে প্রকাশিত 26 জনের তালিকাতেই ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি লিওনেল মেসির নাম নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।